সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, নিরাপত্তাহীনতায় অন্য সেনা সদস্যরাও। যুক্তরাষ্ট্রের পর মেক্সিকো ভারতীয় পণ্যে ৫০% শুল্ক বসাচ্ছে, তোপের মুখে আরও কয়েকটি এশীয় দেশ। ইমরান খানকে নিরাপত্তা হুমকি আখ্যায় পাকিস্তানে উত্তেজনা, আরও ৪ সাবেক প্রধানমন্ত্রীকে দমাতে দেয়া হয় এই তকমা। গাজার শিশুদের ট্রমা লাঘবে ভার্চুয়াল রিয়েলিটি, যুদ্ধের ছায়া ভুলে ক্ষণিকের স্বস্তি। কলকাতায় বিশৃঙ্খলার পর মেসি জাদুতে মুগ্ধ হায়দ্রাবাদ, আজ চমক মুম্বাইতে। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত ও ৮ জন আহত হয়েছেন। আবি এলাকায় জাতিসংঘের ঘাঁটিতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে আইএসপিআর। শহীদ শান্তিরক্ষীরা হলেন কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, সৈনিক মোহাম্মদ মুমিনুল ইসলাম, সৈনিক শামীম রেজা, বীর শান্ত মণ্ডল, মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া। ড্রোন হামলার জন্য সরকার বিরোধী আধা সামরিক বাহিনী আরএসএফকে দায়ী করেছে সুদানের সেনা সমর্থিত সরকার। বিস্তারিত রিপোর্টে। সুদানের সন্ত্রাসী হামলায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ৬ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। ১৬ ডিসেম্বর এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর আইএসপিআর। সংস্থাটি জানায়, সুদানের আবেই এলাকায় জাতিসংঘের একটি ঘাঁটিতে সন্ত্রাসীরা হামলা চালায়। হামলার পর সন্ত্রাসীদের সঙ্গে শান্তিরক্ষীদের সংঘর্ষ চলমান রয়েছে। এ ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এক বিবৃতিতে তিনি বলেন, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার দায়িত্ব পালনের সময় ৬ জন বীর শান্তিরক্ষী শাহাদাত বরণ জাতির জন্য গর্বের হলেও অত্যন্ত বেদনাদায়ক। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। প্রধান উপদেষ্টা জানান, আহত শান্তিরক্ষীদের সর্বোচ্চ চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে জাতিসংঘের সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করা হয়েছে। সরকার এই সংকটময় সময়ে শান্তিরক্ষীদের পরিবারগুলোর পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন। তিনি শান্তিরক্ষীদের উপর হামলাকে আন্তর্জাতিক শান্তি ও মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানান। সুদানের কর্দোফান রাজ্যের কাদুগলি এলাকায় জাতিসংঘের একটি ভবনে ড্রোন হামলায় ৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এই হামলার জন্য সরকার বিরোধী আধা সামরিক বাহিনী আরএসএফকে দায়ী করেছে সেনা সমর্থিত সুদানি সরকার। প্রত্যক্ষদর্শীরা জানান, ড্রোন ব্যবহার করেই হামলা চালানো হয়। সুদানের সার্বভৌম পরিষদ ঘটনাটিকে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি হিসেবে উল্লেখ করেছে। বিশ্লেষকদের মতে, রাজধানী খার্তুম পুনর্দখলের লক্ষ্যেই আইএসএফ মধ্য সুদানে হামলা জোরদার করছে। মেক্সিকো, ভারত, চীন সহ যেসব দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি নেই সেসব দেশ থেকে আমদানিকৃত নির্বাচিত পণ্যের উপর শুল্ক সর্বোচ্চ ৫০% পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে নতুন শুল্ক কার্যকর হবে। দেশীয় উৎপাদন ও কর্মসংস্থান সুরক্ষার কথা বললেও ব্যবসায়ীরা দাম বাড়ার আশঙ্কা করছেন। এ সিদ্ধান্তে ভারতের প্রায় $১০০ কোটি গাড়ি রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছে রয়টার্স। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের পর এবার ভারত সহ কয়েকটি এশীয় দেশ থেকে আমদানিকৃত নির্বাচিত পণ্যের উপরে শুল্ক উল্লেখযোগ্য হারে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেক্সিকো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী যেসব দেশের সঙ্গে মেক্সিকোর মুক্ত বাণিজ্য চুক্তি নেই, চীন, ভারত সহ সেই দেশগুলোর পণ্যে আগামী বছরের ১ জানুয়ারি থেকে সর্বোচ্চ ৫০% পর্যন্ত আমদানি শুল্ক কার্যকর হবে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউমের নেতৃত্বাধীন সরকার গত বুধবার এই সিদ্ধান্ত অনুমোদন দেয়। সরকার বলছে, দেশীয় উৎপাদন ও কর্মসংস্থান সুরক্ষার লক্ষ্যে এই শুল্ক বৃদ্ধি। তবে ব্যবসায়ী সংগঠনগুলো সতর্ক করে জানিয়েছে, এতে দেশের অভ্যন্তরে পণ্যের দাম বাড়তে পারে। নতুন শুল্কের আওতায় রয়েছে অটো পার্টস ও হালকা যানবাহন সহ খেলনা, পোশাক, টেক্সটাইল, প্লাস্টিক পণ্য, আসবাবপত্র, জুতা, স্টিল, গৃহস্থালী যন্ত্রপাতি, চামড়া ও অ্যালুমিনিয়াম পণ্য, কাগজ, কাঁচ, সাবান, কার্ডবোর্ড, ট্রেলার, মোটরসাইকেল, পারফিউম ও প্রসাধনী সহ বিস্তৃত পণ্যের তালিকা।
এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে পারে ভারতের গাড়ি রপ্তানিকারক বড় কোম্পানিগুলো। ধারণা করা হচ্ছে এতে ভারতের প্রায় $100 কোটি রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে। ভক্সওয়াগন ও হুন্দাইয়ের মতো বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভারত থেকে মেক্সিকো সহ বিভিন্ন দেশে যানবাহন রপ্তানি করে থাকে। এর আগে ভারতের শিল্পমহল নতুন শুল্ক আরোপ ঠেকাতে প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নেওয়ার জন্য নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছিল। তবে সেই অনুরোধ উপেক্ষা করে মেক্সিকো সরকার শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। ভারতের পণ্যে শুল্ক চূড়ান্ত হওয়ার বিষয়টি দুটি সূত্র ও একটি শিল্পগোষ্ঠীর চিঠি পর্যালোচনা করে নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। শাহিদা রুবি, মাইটিভি। পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআর প্রধান সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যা দেওয়ায় দেশটির রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে পাকিস্তানের ইতিহাসে এটি নতুন নয়। আগেও ফাতেমা জিন্নাহ, জুলফিকার আলী ভুট্টো, বেনজির ভুট্টো ও নওয়াজ শরীফের মতো নেতাদের বিরুদ্ধে একই অভিযোগ আনা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। লা ইলাহা ইল্লাল্লাহ वो ज़हनी गुलामी खत्म कर পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআর এর ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে ইমরান খানের বক্তব্য আচরণ নিয়ে কড়া সমালোচনা করেন তিনি। এমনকি সামরিক মুখপাত্র ইমরান খানের মানসিক অবস্থাকেও প্রশ্নবিদ্ধ করেন, যা পাকিস্তানের রাজনীতিতে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সাবেক কোনো প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলা পাকিস্তানে নতুন নয়। দেশটির রাজনৈতিক ইতিহাসে বহুবার এ ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে, বিশেষ করে যখন বেসামরিক রাজনীতিবিদদের সঙ্গে সামরিক প্রতিষ্ঠানের দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই রাজনীতিবিদ, আমলাতন্ত্র ও সেনাবাহিনীর মধ্যে ক্ষমতার টানাপোড়েন চলে আসছে, যার ফল হিসেবে একাধিকবার সামরিক শাসন জারি হয়েছে। 1958 সালে ক্ষমতা দখলের পর ফিল্ড মার্শাল আইয়ুব খান রাজনীতিবিদদের দেশের জন্য ক্ষতিকর আখ্যা দিয়ে রাজনীতি থেকে দূরে রাখতে আইন জারি করেন। সে সময় ফাতিমা জিন্নাহকেও রাষ্ট্রদ্রোহ ও দেশভাগের ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করা হয়েছিল। পরবর্তীতে জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসি দেওয়া হয় এবং তার কন্যা বেনজির ভুট্টোকেও জাতীয় নিরাপত্তার ঝুঁকি হিসেবে উপস্থাপন করা হয়েছিল। একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন নওয়াজ শরীফ। সামরিক প্রতিষ্ঠানের সঙ্গে দ্বন্দ্বের জেরে তাকে একাধিকবার রাষ্ট্রদ্রোহ বলা হয়েছে এবং শেষ পর্যন্ত ক্ষমতা হারাতে হয়েছে। বর্তমানে সেই একই অভিযোগের বৃত্তে আটকে পড়েছেন ইমরান খান। লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্লেষকদের মতে পাকিস্তানের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি শব্দটি প্রায়ই রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। সমাজকর্মী আম্মার আলী জান বলেন, যাদের একসময় হুমকি বলা হয় তারাই পরে আবার দেশপ্রেমিক হিসেবে স্বীকৃতি পান। বিশ্লেষকদের ধারণা ইমরান খানের ক্ষেত্রেও সেই একই চক্রের পুনরাবৃত্তি হচ্ছে। আইএসপিআর এর বক্তব্যে ইমরান খান ও সামরিক প্রতিষ্ঠানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছানোর ইঙ্গিত মিলেছে, যা পাকিস্তানের রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। শাহিদা রুবি, মাইটিভি। গাজা ইসরায়েলের দীর্ঘ হামলায় হাজারো শিশু শারীরিক ও মানসিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধবিরতির পর সহিংসতা কমলেও ট্রমা রয়ে গেছে। এই শিশুদের সাময়িক স্বস্তি দিতে গাজা মেডটেক উদ্যোগে ভার্চুয়াল রিয়েলিটি সেবা চালু হয়েছে, যেখানে তারা অল্প সময়ের জন্য যুদ্ধের ভয়াবহতা ভুলে থাকতে পারে। তবে অবরোধের কারণে এই সেবা বিস্তারে বাধা রয়েছে। জাতিসংঘের মতে গাজার 90% বেশি শিশু চরম মানসিক চাপে রয়েছে। আরও দেখুন প্রতিবেদনে। গাজা উপত্যকায় ইসরায়েলের দীর্ঘ 2 বছরের বেশি সময়ের হামলায় হাজারো শিশু শারীরিক ও মানসিকভাবে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত আহত হওয়ার পাশাপাশি বারবার বাস্তুচ্যুতি, ক্ষুধা এবং স্বজন হারানোর অভিজ্ঞতা শিশুদের চরম মানসিক চাপে ফেলেছে। সাম্প্রতিক যুদ্ধবিরতির ফলে সহিংসতা কিছুটা কমলেও যুদ্ধের ভয়াবহ স্মৃতি এখনও তাদের নিত্যদিন তাড়া করে বেড়াচ্ছে। এই প্রেক্ষাপটে ক্ষতিগ্রস্ত শিশুদের সাময়িক স্বস্তি দিতে গাজায় চালু হয়েছে ভার্চুয়াল রিয়েলিটি ভিআর সেবা। গাজা মেডটেক নামের একটি উদ্যোগের মাধ্যমে শিশুদের ভিআর হেডসেট পরিয়ে যুদ্ধ ও ধ্বংস থেকে ভিন্ন এক কল্পনার জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, যেখানে তারা অল্প সময়ের জন্য আতঙ্ক ভুলে স্বস্তি অনুভব করতে পারে। মধ্য গাজার আজ জাওয়াইদা এলাকায় একটি তাঁবুতে পরিচালিত ওই সেবায় অংশ নেওয়া শিশুরা জানায়, ভিআর হেডসেট ব্যবহারের সময় তারা ব্যথা, ধ্বংসের দৃশ্য এবং ড্রোনের শব্দ পর্যন্ত ভুলে থাকতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, এই অভিজ্ঞতা শিশুদের মনে জমে থাকা যুদ্ধের ক্ষত কিছু মুহূর্তের জন্য হলেও লাঘব করছে।
গাজা মেডটেকের কর্মকর্তাদের মতে যুদ্ধের স্মৃতি শিশুদের শরীর ও মনে গভীরভাবে প্রথিত হয়ে গেছে, আর ভিআর প্রযুক্তি তাদের সেই ট্রমা থেকে সাময়িক মুক্তি দিতে সহায়ক হচ্ছে। তবে ইসরায়েলের অবরোধের কারণে প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রবেশে বাধা থাকায় এই সেবা সম্প্রসারণ কঠিন হয়ে পড়েছে। জাতিসংঘের হিসেবে গাজায় 90% বেশি শিশু নিরাপত্তাহীনতা, স্থিতিশীলতার অভাবে তীব্র মানসিক চাপে রয়েছে এবং তাদের দীর্ঘমেয়াদী মানসিক সহায়তা প্রয়োজন। এই অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ জাতিসংঘের বিভিন্ন সংস্থা গাজায় চিকিৎসা সরঞ্জাম ও মানবিক সহায়তা নির্বিঘ্নে পৌঁছানোর আহ্বান জানিয়েছে। শাহিদা রুবি, মাইটিভি। যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মী আনার H-1B ভিসার ফি $1 লাখ বাড়ানোর সিদ্ধান্তের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে 20টি অঙ্গরাজ্য। তাদের দাবি, এই সিদ্ধান্ত অযৌক্তিক ও অবৈধ, যা শ্রমবাজারে দক্ষ কর্মীর সংকট তৈরি করছে। ফি বৃদ্ধির ফলে প্রযুক্তি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে নেতিবাচক প্রভাব পড়ছে এবং ভিসা আবেদনের হার কমে গেছে। বিস্তারিত প্রতিবেদনে। একটি নতুন গবেষণা প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, যুক্তরাজ্যে নাগরিকত্ব বাতিলের চরম ও গোপন ক্ষমতা লাখো ব্রিটিশ মুসলিম নাগরিককে গভীর অনিশ্চয়তার মুখে ফেলেছে। মানবাধিকার ও নীতি গবেষণা প্রতিষ্ঠান রানিমেড ট্রাস্ট ও রিপ্রিভ যৌথভাবে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই ক্ষমতা মূলত স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত এবং তা বৈষম্যমূলকভাবে প্রয়োগের ঝুঁকি বাড়াচ্ছে। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাজ্যে প্রায় 90 লাখ মানুষ, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় 13%, আইনগতভাবে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে রয়েছেন। সরকার যদি মনে করে কোনো ব্যক্তি বা অন্য কোনো দেশের নাগরিকত্ব পাওয়ার যোগ্য, তবে তিনি কখনো সেই দেশে বসবাস না করলেও বা নিজেকে সে দেশের নাগরিক মনে না করলেও তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করা যেতে পারে। এতে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকার সঙ্গে সম্পর্কিত নাগরিকরা সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছেন, যাদের বড় একটি অংশ মুসলিম। রানিমেড ট্রাস্ট ও রিপ্রিভ সতর্ক করেছে, এই ব্যবস্থা মুসলিম সম্প্রদায়ের জন্য একটি পদ্ধতিগত হুমকিতে পরিণত হয়েছে এবং তা ক্যারিবীয় বংশোদ্ভূত ব্রিটিশদের উপর রাষ্ট্রীয় বৈষম্যের প্রতীক উইন্ডরাশ কেলেঙ্কারির সঙ্গে তুলনীয়। তাদের মতে এর ফলে নাগরিকত্বের একটি বৈষম্যমূলক বা দ্বিস্তরীয় কাঠামো তৈরি হচ্ছে, যেখানে মুসলিমদের যুক্তরাজ্যে থাকার অধিকার শর্ত সাপেক্ষ হয়ে পড়ছে। প্রতিবেদনের বিশ্লেষণে দেখা গেছে, নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে থাকা প্রতি 5 জনের মধ্যে 3 জনই বর্ণের মানুষ, অথচ প্রতি 20 জন শ্বেতাঙ্গ ব্রিটিশের মধ্যে মাত্র 1 জন একই ঝুঁকিতে রয়েছেন। 2010 সাল থেকে এখন পর্যন্ত 200 জনের বেশি মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছে, যাদের অধিকাংশই মুসলিম। অধিকার কর্মীরা আশঙ্কা করেছেন, কঠোর অভিবাসন নীতি ও ক্রমবর্ধমান জাতীয়তাবাদী রাজনীতির প্রেক্ষাপটে এ ক্ষমতার ব্যবহার আরও বাড়তে পারে। অনেক টাকায় টিকিট কেটেও ফুটবল ঈশ্বর লিওনেল মেসিকে ঠিকভাবে দেখতে না পারাকে কেন্দ্র করে কলকাতার সল্টলেক স্টেডিয়াম রণক্ষেত্রে পরিণত হয়েছিল। তবে হায়দ্রাবাদ দেখালো কিভাবে এত বড় মাপের তারকাকে নিয়ে সুষ্ঠুভাবে অনুষ্ঠান আয়োজন করা যায়। প্রায় 40 মিনিট মাঠে থাকলেন মেসি। নিরুপদ্রবে হায়দ্রাবাদের জনতার মন জয় করে নিলেন মেসি। আজ মুম্বাই স্টেডিয়ামে এই মহাতারকার সঙ্গে দেখা যেতে পারে সচিন, ধোনি সহ বলিউড তারকাদেরও। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভারতের 4 শহরে লিওনেল মেসির সফরটা 3 দিন ব্যাপী। প্রারম্ভিকতাটা মোটেই ভালো হয়নি। কলকাতা দিয়ে শুরু করেছিলেন, সেখানে ঘটে যায় তুলকালাম কাণ্ড। যুব ভারতী স্টেডিয়ামে দর্শকরা তাকে ঠিকমতো দেখতে না পেয়ে ক্ষোভ উগরে দেন। দর্শকরা স্টেডিয়ামে ভাঙচুর চালিয়েছেন, বেষ্টনী ভেঙে মাঠে ঢুকে কার্পেট, চেয়ার, ফুলের টব থেকে শুরু করে বিভিন্ন জিনিস লুটও করেছেন, যার জেরে মেসিকে ভারতে আনার উদ্যোক্তা শতন্দ্রু দত্তকে আটক করেছে পুলিশ। অবশ্য এই ঘটনার পর আর্জেন্টাইন মহাতারকার কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অপরদিকে ভিন্ন চিত্র দেখা গেল হায়দ্রাবাদে। কিভাবে এত বড় মাপের তারকাকে নিয়ে সুষ্ঠুভাবে একটা অনুষ্ঠানের আয়োজন করা যায় তা দেখিয়ে দিল নিজামের শহর। প্রায় 40 মিনিট মাঠে থাকলেন মেসি। নিরুপদ্রবে হায়দ্রাবাদের জনতার মন জয় করে নিলেন মেসি। রাত 8:10 মাঠে নামলেন মেসি। গোটা স্টেডিয়াম তখন মেসি মেসি চিৎকারে উত্তাল। স্টেডিয়ামে বাজতে থাকে লাতিন ভাষার গান। মাঠের মাঝে গিয়ে রেবন্ত, সুয়ারেজ এবং ডিপলের সঙ্গে পাসিং দ্য বল খেলতে থাকেন মেসি। দুবার তাকে দেখা যায় লম্বা শট মেরে গোল করতে। মাঝে মাঝেই বল পায়ে নিয়ে নাচাচ্ছিলেন তিনি।
কলকাতার বিশৃঙ্খলার পর নির্দিষ্ট সূচি অনুযায়ী চলছে মেসির ভারত সফর। রবিবার সফরের দ্বিতীয় দিন মেসির একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুম্বাইয়ে। মেসির সঙ্গে ব্যস্ত দিন কাটাবেন তার দুই সতীর্থ এবং সফরসঙ্গী লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পল। মুম্বাইয়ে পৌঁছানোর পর প্রথমে মেসিকে সংবর্ধনা জানানো হবে। এরপর তাকে ঘিরে আয়োজন করা হয়েছে খ্যাতিনামীদের ফুটবল ম্যাচ, প্যাডেল কাপ, সঙ্গীতানুষ্ঠান সহ বেশ কিছু আয়োজন। এছাড়া প্রজেক্ট মহাদেব নামে 30 মিনিটের একটি কোচিং ক্লিনিকে অংশ নেবেন মেসি। সেখানে 60 জন ছেলেমেয়েকে ফুটবল শেখাবেন তিনি। এরপর রয়েছে একটি চ্যারিটি ফ্যাশন শো। জন আব্রাহাম, কারিনা কাপুর খান, জ্যাকি শ্রফের মতো বলিউডের তারকাদের দেখা যাবে সেই অনুষ্ঠানে। শোনা যাচ্ছে রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনিও থাকতে পারেন। কাতার বিশ্বকাপে মেসির একটি স্মারকের নিলাম হওয়ার কথা। এই অনুষ্ঠানটিতে অবশ্য সাধারণ মানুষের প্রবেশাধিকার থাকবে না। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।